আশ্বিন নামের এই ছেলেটা ভ্যালেন্টাইন্স ডেতে তার ক্লাসের একটা মেয়েকে প্রপোজ করার চিন্তা ভাবনা করেছে। সে দেখে তার আশেপাশে থাকা ছোট্ট বাচ্চারাও তাদের ভ্যালেন্টাইন্স খুব সুন্দরভাবে পালন করছে, তাই তার মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস তৈরি হয়। ঠিক তখনই সামনের রাস্তা দিয়ে সেই মেয়েটা তার দিকে আসতে শুরু করে যাকে সে প্রপোজ করবে, আর সুযোগ বুঝে আশ্বিন খুবই সুন্দরভাবে তাকে প্রপোজ করে। মেয়েটার নাম জননী, যেখানে আশ্বিনের এই প্রপোজের বিপরীতে জননী তাকে মুখের ওপর না করে দেয় আর কিছু উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। সেখানে আশ্বিনের সাথে তার এক অন্য বন্ধুও এসেছিল, কিন্তু এই বিষয়টা যেমন আশ্বিন নিজেও এক্সপেক্ট করেনি তেমনি তার বন্ধুও বিষয়টা আশা করেনি। তাহলে এবার চলুন তাদের পরিবার সম্পর্কে অল্প কিছু জেনে নেওয়া যাক। প্রথমে আশ্বিনের পরিবার সম্পর্কে বলতে গেলে পরিবারে রয়েছে শুধুমাত্র তার মা। ছোট থাকতেই তার বাবা এক ক্রিমিনালের হাতে মার্ডার হয়েছিল। আসলে আশ্বিনের বাবা নিজেও খুব খারাপ মানুষ ছিল, প্রতিদিন মদ্যপান করে বাড়িতে আসতো আর তার মাকে বিনা কারণে মারধর করতো। এমনকি একবার মদ খাওয়ার টাকা জোগাড় করতে সে আশ্বিনের মাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল, আর তার পরবর্তীতে কোনো এক শত্রুতার কারণে সে এক ক্রিমিনালের হাতে মারা যায়। আর সেই থেকে আশ্বিনকে তার মা একাই লালন পালন করে বড় করেছে। তার মা বর্তমানে একটা ব্যাংকে কাজ করে, কিন্তু সমস্যাটা হলো ওই ব্যাংকের ম্যানেজার আবার আশ্বিনের মাকে পছন্দ করে আর তাকে বিয়ে করতে চায়, যে বিষয়টা সে কখনো সরাসরি বলেনি কিন্তু সে ঠিকই বুঝতে পারে। আর এখন যদি আমরা জননীর পরিবার সম্পর্কে বলি, তাহলে সেখানে জননীর বাবা হলেন একজন বড় মাপের মিউজিক ডিরেক্টর। জীবনের কোনো এক কালে সে নিজেও একজন মিউজিশিয়ান ছিলেন, আর পরবর্তীতে জননীর মাকে বিয়ে করে ধীরে ধীরে সে নিজেকে একজন ডিরেক্টর হিসেবে মেনে নিয়েছে। তবে জননীর পরিবার বর্তমানে স্বাভাবিক কোনো পরিস্থিতিতে নেই। জননীর বাবা মা প্রায় 3 বছর ধরে আলাদা থাকেন, আর এর পেছনে রয়েছে তৃতীয় একজন মহিলাটার নাম নিতা। আজ থেকে 3 বছর আগে নিতার সাথে জননীর বাবার বেশ ভালো রকমের অ্যাফেয়ার ছিল, যেটা বর্তমানেও আছে কিছুটা। যে সম্পর্কে জননীর মা যখন জানতে পারে তখন তিনি এর প্রতিবাদ করলেও পরবর্তীতে বিশেষ কিছু ঝামেলায় দুজন আলাদা হয়ে যায়। কিন্তু জননীর বাবা আর জননীর মধ্যে সম্পর্কটা খুবই ভালো, তারা এখনও ভিডিও কলে কথাবার্তা বলে, সাক্ষাৎ করে। কিন্তু সমস্যাটা হলো তার মায়ের সাথে। এই হলো দুটো পরিবারের বর্তমান অবস্থা। তাহলে এখন চলুন এদের দুজনকে নিয়ে কথা বলা যাক। যেখানে গল্পের শুরুতেই আমরা দেখলাম জননী সোজা কথায় আশ্বিনকে রিজেক্ট করে দিয়েছে, আর তারপর থেকেই আশ্বিন সব সময় জননীর পিছু পিছেই ঘুরে আর তাকে বারবার ইমপ্রেস করার চেষ্টা করে। তবে প্রত্যেকবার যা হওয়ার তাই হয়, জননী বারবার তার প্রতি বিরক্তি দেখায়। একদিন আশ্বিন দেখতে পায় জননী তার বেঞ্চে বসে কাকে যেন একটা চিঠি লিখছে, যা দেখে তার মনে একটু ভয় ঢুকে যায় যে সে আবার অন্য কারোর সাথে রিলেশনে নেই তো। যার কারণে সে জননীর কাছে বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করার পরিকল্পনা করে, কিন্তু তার আগে জননীর কাছে তাকে সরি বলতে হবে। আর কথা মতো আশ্বিন তাই করে, যার কারণে এবারের মতো তারা দুজন একে অপরের বন্ধু হয়ে যায়। তাই একদিন আবার জননী এভাবে যখন চিঠি লেখে, তখন স্কুল শেষে আশ্বিন তাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করে, যার উত্তরে জননী তাকে বলে আসলে যখনই তার মন খারাপ থাকে তখনই সে নিজেকে চিঠিগুলো লিখে আর নিজের মনকে সান্ত্বনা দেয়। জননী আরও বলে, দেখো তুমি আমার ভালো বন্ধু, এই জন্য তোমাকে বললাম, অন্য কাউকে বলবে না কিন্তু। তবে আজকে কথায় কথায় আশ্বিন জানতে পারে তাদের ফাইনাল পরীক্ষা শেষ হলে নাকি জননী তার হায়ার এডুকেশনের জন্য কানাডা চলে যাবে, যেটা শুনে আশ্বিনের মন খারাপ হয়ে যায়, কারণ সে তো জননীকে ভালোবাসে, যেটা সে এখনও তাকে বলতে পারেনি। সেদিন আশ্বিন যখন বাড়ি ফিরে আসে তখন ফেরার পথে রাস্তায় তাকে একটা লোক ডাক দিয়ে কিছু কথা বলে। চিনতে পেরেছেন? এই হলো আশ্বিনের মায়ের ব্যাংকের সেই ম্যানেজার, তার নাম জোস। এখানে আশ্বিনের সাথে জোস খুবই সুন্দরভাবেই কথা বলে, কারণ যদি আশ্বিনের সাথে তার ভালো সম্পর্ক হয় তাহলে তার মায়ের সাথেও ভালো সম্পর্ক হবে। এমনকি আজকে সকালেও জোস আশ্বিনের বাড়িতে তার মায়ের সাথে কথা বলার জন্য তার একজন আঙ্কেলকে পাঠায়, কিন্তু সে তো ঠিকই বুঝে যায় আর তার সাথে ওইরকমভাবেই কথা বলে, কারণ আশ্বিনের মা যেহেতু এত বছর নিজের জীবনটা একাই সামনে এগিয়ে নিয়েছে, তাই সে তার বাকি জীবনটাও তার ছেলেকে নিয়েই কাটিয়ে দিতে চায়। যার কারণে জোসের সেই আঙ্কেলও কিছু বুঝতে না পেরে ফিরে আসে, কিন্তু সে তো থেমে থাকবে না। আচ্ছা, এর আগে গল্প বোঝার সুবিধার্থে আমি আশ্বিনের মায়ের নামটা জানিয়ে নেই, মনে রাখবেন। তার নাম হলো মার্সি। তো এখন থেকে আমি তাকে মার্সি বলেই ডাকবো। পরদিন জোস তার নিজের মাকে মার্সির সাথে কথা বলতে পাঠায়, আর সেখানে তিনিও তার ছেলের সকল গুণগুণাগুণ বলতে শুরু করে, যে তার ছেলে কত ভালো, আসলে কলেজ লাইফে একটা মেয়েকে এসে ভালোবেসেছিল, আর পরবর্তীতে ওই মেয়ের সাথে ধোঁকা খাওয়ার কারণে সে এই পর্যন্ত কাউকেই আর বিশ্বাস করেনি, বিয়েও করেনি। কিন্তু এখন নাকি জোস তাকে অর্থাৎ মার্সিকে খুবই পছন্দ করে, তাই সে যেন এটা নিষেধ না করে। কিন্তু মার্সি তার কথায় কোনো গুরুত্বই দেয় না, তাই সে ওদিনকার মতো সেখান থেকে চলে যায়। আর এদিকে পরদিন আশ্বিন জননীর সাথে দেখা করে। জননীর চেহারা দেখে মনে হচ্ছে তার মনটা খুবই খারাপ, আসলে তার পারিবারিক সমস্যাগুলোর কারণে তার মনটা খুবই খারাপ। আজকে সে আশ্বিনের সাথে সেই সমস্ত কিছু শেয়ার করে যেগুলো তার বর্তমান লাইফে ঘটে যাচ্ছে।
তাহলে চলুন সেই ঘটনাগুলো জেনে নেওয়া যাক। এই হলো জননীর মা দেবিকা। রেগুলার লাইফে টুকটাক সে কেক বানাতে পছন্দ করে, আর অনলাইনে অর্ডার অনুযায়ী সে ওগুলো কুরিয়ারে কাস্টমারদের কাছে পাঠায়। যেমনটা বলেছিলাম, গত 3 বছর ধরে জননীর বাবা মার মধ্যে কোনো মিলবন্ধন নেই, যার কারণে অপরদিকে জননীর বাবা ইদানিং নিতার সঙ্গে আরও বেশি ক্লোজ হতে শুরু করেছে, যেটা সম্পর্কে জানতে পেরে জননীর মা দেবিকা বর্তমানে খুবই অস্বস্তির মধ্যে আছে। আর তাছাড়াও গতকাল সেই নিতা জননীর মায়ের কাছে এসে তাকে কিছু উস্কানিমূলক কথাবার্তা বলে যায়, এমনকি সে তার আর তার হাজবেন্ডের জন্য একটা ডিভোর্স পেপার তৈরি করে এনেছে, সে যেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে ডিভোর্স দিয়ে দেয়। আর এই ঘটনাগুলোতে দেবিকা খুবই কষ্টে আছে, আর পারিবারিক ঝামেলায় বর্তমানে জননী নিজেও খুব কষ্টে আছে। আজকে নাকি তার বাবার জন্মদিন, কিন্তু তার মা তাকে ওখানে যেতে নিষেধ করেছে। এখন সে কি করবে কিছু বুঝতে পারছে না। যা শুনতে পেরে সেখানে আশ্বিন তাকে সাহস যোগায় আর বলে, তুমি অবশ্যই যাবে, আমি তোমাকে নিয়ে যাব। তারপর তারা রাতের বেলা জননীর বাবার অনুষ্ঠানে পৌঁছে যায়। সেখানে এই সমস্ত বিষয় আয়োজন করেছিল নিতা, কারণ জননীর বাবার অর্থ সম্পদ অনেক বেশি, আর কোনো রকমে যদি সে তাকে ফুসলিয়ে বিয়ে করতে পারে তাহলে তার লটারি লেগে যাবে। ওখানে জননী আর আশ্বিন যখন পৌঁছে যায় তখন জননী তার বাবাকে অনেকবার কল করে, কিন্তু তখন জননীর বাবার মোবাইলটা ছিল নিতার কাছে, যার কারণে সে ফোনটা কেটে দিচ্ছিল বারবার। তাই কোনো উপায় না পেয়ে আশ্বিন এবার তাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে ভেতরে প্রবেশ করে, কিন্তু ঘটনাক্রমে আশ্বিনের একটা ভুলের কারণে সেখানে একটা এম্বারেসিং ঘটনা ঘটে যায়, যার কারণে জননী তার বাবার চোখের সামনে চলে আসে। তার বাবা তাকে গিয়ে জড়িয়ে ধরে। সেখানে প্রথমে জননী তার বাবাকে জানিয়ে দেয় যে এই নিতা আন্টি নাকি বাড়িতে গিয়ে তার মাকে উল্টাপাল্টা কথা বলেছে, আর এখানে বারবার তার ফোন কেটে দিয়েছে, যার কারণে একসময় নিতা রাগ হয়ে জননীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যেটা জননীর বাবা সহ্য করতে পারে না, কারণ আর যাই হোক সে নিজের মেয়ের অপমান কোনোভাবেই মেনে নিতে পারবে না। আর নিতাকে সে সবার সামনে কষিয়ে একটা চর মেরে দেয়। তার মেয়ের সাথে সে এমন ব্যবহার কিভাবে করলো, আর তারপর নিজের মেয়েকে নিয়ে সে ওখান থেকে চলে যায়। আর যেহেতু এইসব কিছু হয়েছে আশ্বিনের কারণে, তাই জননী বাড়িতে পৌঁছানোর পর এক সুযোগে বাইরে বের হয়ে আশ্বিনকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়, আর তাকে এমনটাও বলে, তুমি শুধু আমার বন্ধু নও, তার থেকেও হয়তো বেশি কিছু, ধন্যবাদ তোমাকে। সেদিন রাতের বেলা আশ্বিন তার মায়ের সাথে জননী সম্পর্কে সবকিছু শেয়ার করে। তাছাড়াও তার মা একদম শুরু থেকেই জানতো যে তার ছেলে ওই মেয়েটাকে পছন্দ করে, কারণ আজ পর্যন্ত কয়েকবার সে আশ্বিনকে জননীর সাথে দেখেছে। কিন্তু এদিকে সবকিছু ঠিকঠাক থাকলেও অপরদিকে একটা ঝামেলা হয়ে যায়। ওদিকে জননীও তার মাকে আজকে ঘটা সমস্ত কিছু খুলে বলছিল যে কিভাবে তার বাবা সেই নিতা আন্টিকে কষিয়ে একটা চর মেরেছে। কিন্তু তখনই হঠাৎ তার মা দেবিকার মোবাইলে থানা থেকে কল চলে আসে। তাদের দুজনকে এক্ষুনি থানায় যেতে বলা হয়, আর সেখানে যাওয়ার পর দুজন জানতে পারে যে আসলে সেই পার্টিতে নিতাকে সেই চর দেওয়ার কারণে নিতা জননীর বাবার উপর কেস ফাইল করেছে, আর যাতে করে এখন তার দাবি হলো শুধুমাত্র তাকে এই কাজের জন্য ক্ষমা চাইতে হবে। আর যেহেতু জননীর বাবা খুবই স্বনামধন্য একজন মানুষ, তাই পুলিশও তার বিরুদ্ধে তেমন কোনো অ্যাকশন নিতে পারে না, কিন্তু অন্তত পক্ষে নিতার কাছে তাকে ক্ষমা চাইতেই হবে। কিন্তু ওই সময়টাতে সে ক্ষমা চাইতে নিষেধ করে দেয়। কেন সে ক্ষমা চাইবে? সে দোষ করেছে তাই সে চর মেরেছে। তবে দেবিকা তাকে পুলিশের কথা মতো কাজ করতে বলে, যার কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে ক্ষমা চাইতেই হয়। আর সেখান থেকে বের হওয়ার সময় জননীর বাবা দেখতে পায় নিতার গাড়িটা নো পার্কিংয়ে রাখা, যার কারণে সে ইচ্ছা করেই তার নিজের গাড়ি দিয়ে নিতার গাড়ির হেডলাইট ভেঙে দেয়, আর তাকে উস্কানিমূলক একটা সরি বলে ওখান থেকে চলে যায়। আর যেহেতু তার গাড়ি নো পার্কিংয়ে ছিল, তাই নিতাও তাকে তেমন কিছু বলতে পারে না। আর এরপর এভাবেই সময় যেতে যেতে একদিন রাতে জননী তার বাবার সাথে আশ্বিনের পরিচয় করায়। তার বাবাকে সে সমস্ত কিছু খুলে বলেছে যে রিসেন্টলি ঘটা ঘটনায় আশ্বিন তার খুবই সাহায্য করেছিল। সেখানে আশ্বিন তার বন্ধুকে সাথে করে নিয়ে এসেছে, আর ওখানে সুযোগ বুঝে সে তাকে বলতে শুরু করে, আঙ্কেল আসলে আমার এই বন্ধুটা খুবই কষ্টের মধ্যে আছে, মাঝে মাঝে তো নিজেকে শেষ করে দেওয়ার চিন্তাও করে। কারণটা হলো ওর মা বাবা দুজনে আলাদা থাকে, একে অপরকে দেখতেও পারে না, আর মাঝখান দিয়ে ছেলেটা কেমন যেন অনাথের মতো বড় হয়েছে। আসলে এসব কিছু আশ্বিন মিথ্যা বলছে, আর এখানে তাদের দেখা হওয়াটাও আগে থেকে প্ল্যানিং ছিল। জননীর সাথে প্ল্যানিং করেই সে জননীর বাবাকে এসব বলছে, যেন জননীর বাবা তার মেয়ের কষ্টটা বুঝতে পারে, আর সে নিজের ওয়াইফের সাথে নিজের সম্পর্কটা আগের মতো ঠিক করে নেয়। আর হ্যাঁ, এটা কাজেও লেগে যায়। এরপর থেকে জননীর বাবা এই নিয়ে চিন্তা করতে শুরু করে যে কিভাবে আবারও দেবিকার সাথে নিজের সম্পর্ক সে ঠিক করে নেবে। এই ভাবতে ভাবতেই একদিন সে আশ্বিনের সেই বন্ধুর বাড়িতে কিছু মিষ্টি নিয়ে যায়, যে আশ্বিনের সেই বন্ধুর বাবা যেহেতু একই সিচুয়েশনে আছে, তাই যেন তার সাথে কথা বলে সে নিজের সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে এখানে সবকিছু ঠিকঠাকই আছে, সবাই ভালো আছে, একসাথে আছে। আর এতে করে সেখানে আশ্বিনের মিথ্যাটা ধরা পড়ে যায়, যার কারণে তিনি আশ্বিনের ওপর অনেকটা রাগ হন। কিন্তু পরবর্তীতে ঠিকই আবার তাকে বলে
যেহেতু চেষ্টা করেছো থামিও না, এখন থেকে জননীর মায়ের সাথে আমার সম্পর্ক ঠিক করার দায়িত্বটা তোমার। আর এই শুনে আশ্বিন নিজেও খুব খুশি হয়, কারণ সে তো এটাই চাইছিল। আর অপরদিকে আমরা আশ্বিনের মাকে দেখি, জোস আবারও তার মাকে মার্সির সাথে কথা বলতে পাঠিয়েছে, কিন্তু মার্সি আবারও তাকে বিষয়টা নিয়ে বিরক্তি দেখিয়ে নিষেধ করে দেয়, কারণ সে এখন আর কোনো নতুন সম্পর্কে জড়াতে চায় না। এমনকি জোস যখন আগের বারের মতো সেখানে চলে আসে, তখন সে বলে দেয়, আরে নিজের বয়সের দিকে একবার খেয়াল করেছো? আমিও চাই না নতুনভাবে কিছু করতে, তুমিও পিছিয়ে যাও। এমনকি পরবর্তীতে একদিন জোসের মা যখন মার্সিকে রাস্তায় দেখে, তখন তাকে খুব আদর দিয়ে ডাক দেয়, কিন্তু মার্সি তাকে একদম ইগনোর করে অপমান করার মতো করে চলে যায়। আর ঘটনাক্রমে সেদিন রাতেই জোসের মা হঠাৎ কোনো এক অজানা কারণে মৃত্যুবরণ করে, যার কারণে জোস খুবই ভেঙে পড়ে, কারণ তার বাবা ছিল না, শুধুমাত্র মাকে নিয়েই সে বেঁচে ছিল। আর এই ঘটনা যখন আশ্বিনের মা মার্সির কানে গিয়ে পৌঁছায়, তখন এই ঘটনায় সে নিজেও খুব কষ্ট পায়। কোনো এক দিক থেকে সে মনে করতে থাকে যে হয়তোবা তার ওই দিনের ওই রকম ঘটনার কারণেই সে খুব কষ্ট পেয়েছিল, আর তার কষ্ট নিয়েই সে মারা গেল। যার কারণে এর কিছুদিন পর একদিন মার্সি নিজেই জোসের কাছে গিয়ে নিজের ট্রান্সফারের আবেদন জানিয়ে দেয়। সেখানে সে থাকতে চায় না, অন্য শহরে গিয়ে কাজ করবে, কারণ সে যতদিন এখানে থাকবে জোস তত কষ্ট পাবে। কিন্তু ঠিক সেদিনই জোস তার বাড়িতে গিয়ে পৌঁছায় আর তাকে বলে, আমার মাধ্যমে কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। কিন্তু মার্সি তো সেজন্য নয়, বরং জোসের কষ্টের কথা চিন্তা করে এখান থেকে চলে যাচ্ছিল। এই কথা যখন সে সরাসরি তাকে খুলে বলে, তখন জোস তাকে সান্ত্বনা দেয় যে তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন? এমনও তো হতে পারতো যদি তুমি তার সাথে ওভাবে কথা না বলতে, তবুও তিনি চলে যেতেন। মৃত্যু খুবই স্বাভাবিক একটা জিনিস, নিজেকে দোষ দিও না। আর এই বলে সে এই প্রথম তার উপর অধিকার খাটিয়ে কথা বলে। জোস বলে, তোমার এখান থেকে কোথাও যেতে হবে না, আমি তোমার ট্রান্সফার লেটার ক্যান্সেল করছি। আর এখানে আজকে এই প্রথম মার্সি তাকে তার মৃত হাজব্যান্ড সম্পর্কেও অনেক কথা জানায়, যেখানে শুধুমাত্র সে তার হাজব্যান্ডের হাতে লাঞ্ছনার শিকার হয়েছিল, তাই কখনোই সে অন্য কাউকে বিয়ে করতে চিন্তাও করেনি। কিন্তু আজ তার ধারণা বদলে গিয়েছে, তাদের মধ্যে আবারও অনেক কথাবার্তা হয়, যেগুলোর মাধ্যমে তাদের সম্পর্ক এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পরিণত হয়। এরপর থেকে তার আগের মতো নয়, বরং এক বন্ধুর মতো আচার আচরণ করে, দেখা সাক্ষাৎ করে। আর ধীরে ধীরে তাদের কথাবার্তা শুধুমাত্র বন্ধুত্বের কাতারে থাকে না, তাদের কথাবার্তা এবং সকল কিছুই বন্ধুত্বের সম্পর্কের থেকে উপরে চলে যায়। তারা এখন একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। তাই একদিন মার্সি তার ছেলে আশ্বিনকে তার আর জোসের সম্পর্ক নিয়ে সবকিছু খুলে বলে, আর ছেলের কাছে অনুমতি চায় যে সে একটা নতুন সম্পর্ক গড়তে চায়, তাতে আশ্বিন রাজি কিনা। প্রথমে আশ্বিন তার মায়ের মুখে এমন একটা কথা শুনে খুবই অবাক হয়, কিন্তু সে খুবই ম্যাচিওর একটা ছেলে, তাই সে তার মায়ের এই নতুন সম্পর্কটা খুবই ভালোভাবে অ্যাকসেপ্ট করে নেয়। তার কিছুদিনের মধ্যেই মার্সি আর জোসের বিয়েটা হয়ে যায়, আর আশ্বিন তার নতুন বাবাকেও খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নেয়। যাক, এদিকে তো বিষয়টা ক্লিয়ার হয়েই গেল। আর অপরদিকে তার ছেলে অর্থাৎ আশ্বিন রয়েছে তার প্রেমিকার পরিবারকে মিলানোর ধান্দায়। সে একের পর এক অনেক ট্রিক খাটায়, কিন্তু দেবিকার রাগ তার হাজবেন্ডের প্রতি কোনোভাবেই যেন কমছে না। যেমন একদিন আশ্বিন প্ল্যান করে দেবিকাকে একটা কেকের অর্ডার দেয়, আর সেই বাহানায় তাকে তার সাথে একটা জায়গায় দেখা করতে বলে, যেখানে আগে থেকেই জননীর বাবা পারফর্মের জন্য এসেছিল। আর সেখানে সে শুধুমাত্র দেবিকার জন্য তার পছন্দের একটা গান গায়, কিন্তু এতে করে দেবিকা খুশি হওয়ার বদলে উল্টো তার প্রতি রাগ হয়, অর্থাৎ তার এই প্ল্যানিংটাও বিফলে গেল। যার কারণে তারপর দিন জননী এবার আশ্বিনের সাথে দেখা করে তাকে খুব রাগ দেখায়, কারণ এতদিন তার বাবা মার সম্পর্ক যতটুকু ছিল এখন তার থেকেও বিষের মতো হয়ে উঠেছে। জননী তাকে জানিয়ে দেয় সামনে কিছুদিনের মধ্যেই তারা কানাডা চলে যাবে, আর হয়তোবা তাদের এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাছাড়াও সে তার পরিবারের বিষয়গুলোকে এখন খুব বিগড়ে দিয়েছে, এই বলে সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। 3 দিন পর দেবিকা তার মেয়ে জননীকে নিয়ে কানাডা চলে যাবে, তাই আজকে দেবিকা জননীকে নিয়ে জননীর বাবার বাড়িতে এসেছে, কারণ এই বাড়িতে তাদের কিছু পুরনো জিনিসপত্র রয়ে গিয়েছিল। সেই সুবাদে আজকে এই প্রথম তাদের মুখোমুখি কথাবার্তা বলার সুযোগ হয়। সেখানে জননীর বাবা দেবিকাকে খুবই রিকোয়েস্ট করতে শুরু করে যে সে যা করেছে সব ভুল করেছে, সে কি তাকে শেষবারের মতো ক্ষমা করতে পারবে না? কিন্তু দেবিকা তেমন কিছু বলছে না, আর জননীর বাবা তাকে বারবার বোঝানোর চেষ্টা করেই যাচ্ছে, যার কারণে একসময় দেবিকা তার রাগ ভেঙে তাকে বলতে শুরু করে, এই কথাটা তুমি তখন বললে না কেন? কেন তুমি অন্য একটা ছেলেকে দিয়ে ড্রামা করালে? নিজের মনের কথা তুমি নিজে কেন বলার চেষ্টা করনি? কেন সরাসরি কখনো আসুনি আমার সামনে? কেন আমাকে মানানোর চেষ্টা করনি? সে আরও বলে, আমি সেই মানুষটার সাথে থাকতে চাই যে মানুষটা আমাকে আগের মতো ভালোবাসবে। তুমি কি পারবে তা হতে? আর এইভাবেই একটা সময় পর তারা দুজনে নিজেদের সকল দূরত্ব ভুলে গিয়ে একে অপরের কাছাকাছি আসে। আর নিজের বাবা মাকে এত বছর পর এরকম সুন্দর একটা মুহূর্তে দেখতে পেয়ে জননী ভেতরে ভেতরে খুব খুশি হয়, আর তাদের এই পরিবারটা আবার আগের মতো সুন্দর হয়ে ওঠে। আর অপরদিকে আশ্বিন তার বন্ধুকে নিয়ে জননীর দেশ ছেড়ে চলে যাওয়ার দুঃখটাকে শেয়ার করছিল, যে যাওয়ার আগে জননী তার সাথে একবার দেখাও করবে না হয়তোবা। কিন্তু ঠিক তখনই বাড়ি ফেরার পর সে জানতে পারে জননী এসেছে তার সাথে দেখা করতে, আর সেখানে সে তাকে একটা রেড বক্স গিফট হিসেবে দিয়ে যায়। তারপর বিদায় নিয়ে চলে যাওয়ার পর আশ্বিন ছাদে গিয়ে সেই বক্সটাকে খুলে দেখতে পায়
ওই বক্সের ভেতর অনেকগুলো চিঠি, আর মনে আছে এগুলো হলো সেই চিঠি যেগুলো জননী তার ক্লাসে বসে বসে লিখতো। সে বলেছিল এগুলো নাকি সে মন খারাপ হলে নিজেকেই নিজে লেখে। মূলত এগুলো তার মন খারাপের চিঠি ছিল না, বরং জননী কলেজের একদম শুরু থেকেই আশ্বিনকে পছন্দ করত আর তাকে নিয়ে সে এই চিঠিগুলো লিখত, কিন্তু তাকে কখনো দিতে পারেনি। আর আজকে যেহেতু তাদের সাথে সাক্ষাতের বিশাল একটা গ্যাপ হয়ে যাচ্ছে, তাই সে সব কিছুই তাকে এই সকল চিঠির মাধ্যমে বুঝিয়ে দিল। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে কেন শুরু থেকে জননী তাকে রিজেক্ট করে এসেছিল? আসলে নিজের বাবা মার মধ্যে এই ঝামেলার কারণে সে কখনো বিশ্বাস করতো না যে কোনো ছেলে তাকে ভালো রাখতে পারবে, তাই সে সব সময় ছেলেদের থেকে দূরেই থাকতো, এমনকি সে যাকে পছন্দ করতো তার থেকেও। কিন্তু এখন যেহেতু তার বাবা মায়ের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে, তাই তার মধ্যেও একটা বিশ্বাস চলে এসেছে। কিন্তু ঠিক তখনই সেখানে আশ্বিনের মা আর তার বাবা জোস চলে আসে। সেখানে আশ্বিন তার মায়ের কাছে সেটা লুকানোর চেষ্টা করে, কিন্তু তার মা তাকে জানিয়ে দেয়, আরে কি লুকাবি আমার কাছে, সবকিছু আমি পড়ে ফেলেছি। যা শুনে আশ্বিন জোসকে বলে, আঙ্কেল আমি লেখাপড়ার জন্য কানাডা যেতে চাই, কি বলেন আপনি? যা শুনে জোস তাকে এক কথা জানিয়ে দেয়, আমি তোমাকে সেই ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু তার আগে তোমার এই আঙ্কেল শব্দটাকে বদলে আমাকে বাবা বলে ডাকতে হবে। আর এই শুনে আশ্বিন তাকে বাবা বাবা বলে লাফাতে শুরু করে। আর হ্যাঁ, এখানেই শেষ হলো আজকের গল্পটা। অবশ্য গল্পের শেষটা দুজনের মধ্যকার বাহ্যিক ডিস্টেন্সের মাধ্যমে শেষ হয়েছে, কিন্তু বোঝা গেল সামনে তাদের দুজনের আবার দেখা হবে, আর হয়তোবা তাদের গল্পটা ওখান থেকেই এগিয়ে যাবে। তা আমার উপস্থাপনায় গল্পটা আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এরকম লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে কারা কারা আছেন সেটাও বলেন, আমি সবার কমেন্টই পড়বো। ভালো লাগলে লাইক করবেন। আর এই যে স্ক্রিনে আরও একটা মজার গল্প ভেসে উঠেছে, যেখানে একটা মেয়ে ঘোড়ার মতো নাক ডাকে বলে তার বিয়ে হচ্ছিল না, আর অবশেষে যার সাথে তার বিয়ে হয় তার জীবনটা সে তেনা তেনা করে ছেড়েছিল, কিন্তু অবশেষে গল্পটা এমন একটা জায়গায় পৌঁছে যায় সত্যি আপনাকে ভাবিয়ে তুলবে সেটা। তাই ক্লিক করে দেখা শুরু করুন। আর গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।